নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর জারি নিষেধাজ্ঞা। বিষাদের আঁধারে বিরাট জয়োৎসব, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত 11। কেন্দ্রের টালবাহানায় আরও 2 বছর সেন্সাস 2027। চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার থেকে কমবে ঝড় বৃষ্টি, বাড়বে গরম। দেশে ও বিদেশে ক্ষোভ, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি ফেরাতে বাধ্য হল ইউনূস সরকার। পুরীগামী বন্দে ভারতে অসুস্থ, মৃত্যু ডাকুরিয়ার পৌরের। চরবৃত্তির অভিযোগ, পাঞ্জাব থেকে ধৃত জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার। দাসপুর 1 নম্বর সোনামুইতে রাজ্য সড়কের ধারে যাত্রী প্রতীক্ষালয় থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মেদিনীপুর, বুধবার রাতে মেদিনীপুরের সুদামপুকুর পাড় এলাকায় উদ্বোধন হলো মনসা পুজোর বিলি বস্ত্র। দাঁতন 1 নম্বর, ফের মনোহরপুর বাস স্ট্যান্ডে দুর্ঘটনার কবলে প্রাইভেট গাড়ি, আহত 2। মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন অফিস বিল্ডিং সহ বাজারগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে পদক্ষেপ নিতে বৈঠক হলো মেদিনীপুরের প্রশাসনের। মেদিনীপুর, খানিকের ঝড়ে জেলায় লণ্ডভণ্ড 2টি গ্রাম, বজ্রপাতে মৃত্যু 1জনের। মেদিনীপুরে জানা গেল পুলিশ প্রশাসন সূত্রে। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর জারি নিষেধাজ্ঞা। ওয়াশিংটন 5 জুন প্যালেস্তাইনকে মুক্ত করার স্লোগান দিয়ে কলোরাডোর একটি শপিং মলের বাইরে ফায়ার বম ছড়েছিলেন মিশরের এক নাগরিক। বড়সড় কোনো ক্ষতি না হলেও এই ঘটনা চিন্তা বাড়িয়ে তোলে মার্কিন প্রশাসনের। তারপর থেকেই তটস্থ ছিল ট্রাম্প প্রশাসন। সেই ঘটনার কথা মাথাতে রেখে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন। 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর জারি হলো নিষেধাজ্ঞা। আগামী 9 জুন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবেন না আফগানিস্তান, মায়ানমার, চাঁদ, কঙ্গো, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা। এরই সঙ্গে বেশ কিছু দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ চালু করা হয়েছে। সেই দেশগুলি হলো বুরুন্ডি, কিউবা, লাউস, সিয়েরা লিওনে, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। দেশের নিরাপত্তার কথা মাথাতে রেখেই এই নতুন নিয়ম লাগু করেছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এমন কোনো দেশ থেকে অভিবাসীদের ঢুকতে দিতে পারি না যেখানে আমরা নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে কিছু যাচাই করতে পারি না। সেই কারণে আমি নতুন প্রশাসনিক নির্দেশিকায় সই করতে চলেছি, যাতে করে ইয়েমেন, লিবিয়া, সোমালিয়ার মতো দেশ থেকে আসা নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হবে। এই বিষয়ে হোয়াইট হাউসের অন্যতম প্রেস সচিব অ্যাবিগেল জ্যাকসন জানিয়েছেন, ভয়ঙ্কর বিদেশিদের হাত থেকে আমেরিকার নাগরিকদের রক্ষা করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন তা তিনি রক্ষা করতে চলেছেন। কিছু দেশ থেকে মানুষ আমাদের দেশে আসতে চায় এবং আমাদেরই ক্ষতি করতে চায়। চিন্নাস্বামীতে পদপিষ্ট কাণ্ড, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ কর্ণাটক হাইকোর্টের। প্রায় 8 লক্ষ ক্রিকেটপ্রেমী এসেছিলেন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বেঙ্গালুরু 5 জুন জয়ের আনন্দ মিশে গিয়েছে মাটিতে। কর্ণাটক জুড়ে এখন শুধুই বিষাদের সুর। 17 বছরের অপেক্ষার পর আইপিএলের ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আইপিএল ট্রফি জয়ের উন্মাদনা গতকাল বুধবার বাঁধন ছাড়া হয়ে আছড়ে পড়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেলিব্রেশনের জন্য স্টেডিয়ামের গেট খোলা মাত্রই অসংখ্য মানুষ ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি সামলাতে বল প্রয়োগ করে পুলিশ, তাতেই ঘটে বিপত্তি। বিরাটদের জয়োৎসব মুহূর্তে বদলে গিয়েছে বিষাদে। হুড়োহুড়ির জেরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে 11 ক্রিকেটপ্রেমী। আহতের সংখ্যা বহু, মৃতদের মধ্যে অনেকেই তরুণ তরুণী, এমনকি শিশুরাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় কর্ণাটক সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী দল বিজেপি। এরই মাঝেই চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্টের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কর্ণাটক হাইকোর্ট। মামলা দায়ের হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরেই শুনানি। ইতিমধ্যে এই পদপিষ্ট কাণ্ডে 11টি এফআইআর দায়ের হয়েছে। কাবন পার্ক থানায় এক সমাজকর্মী মামলা দায়ের করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও রাজ্য ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। কর্ণাটক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আপ নেতাও। এদিন চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বর ঘুরে দেখেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তিনি জানান, গতকাল বুধবার স্টেডিয়ামে প্রায় 8 লক্ষ ক্রিকেটপ্রেমী এসেছিল। গতকালই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছিলেন মাত্র 35,000 দর্শক আসন স্টেডিয়ামে। এত সংখ্যক মানুষ আসবেন অনুমান ছিল না। ইতিমধ্যে মৃতদের পরিবারের সদস্যদের 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কর্ণাটক সরকার, রাজ্য ক্রিকেট বোর্ড ও আরসিবি কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনা কেন ঘটল তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সূত্রের খবর, পুলিশের তরফে গতকাল কোনো অনুষ্ঠান আয়োজন না করতেই বলা হয়েছিল। তারপরেও কিভাবে এই অনুষ্ঠান হলো তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। পদপিষ্টের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। ঘরের ভেতর থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, পলাতক স্ত্রী, চাঞ্চল্য বীজপুরে। বারাকপুর, ঘরের ভেতর থেকে তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য উত্তর 24 পরগনার বীজপুর থানার কাচরাপাড়ার শরৎপল্লীতে। মৃতের নাম সুমিত মুখোপাধ্যায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত ও তার স্ত্রী স্নেহা মুখোপাধ্যায়ের মধ্যে রোজই প্রায় বচসা লেগে থাকত। রোজই অশান্তি হতো তাদের পরিবারে। গতকাল বুধবার রাতে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, অশান্তির পাশাপাশি সুমিতের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রী মিলে তাকে বেধড়ক মারধর করে। তারপরেই সুমিতের দেহ ঝুলন্ত অবস্থায় বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। প্রতিবেশীরা সেই ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ।
মৃত যুবকের পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের বিচারের দাবি জানিয়েছে সুমিতের পরিবারের সদস্যরা। এই ঘটনার পর সুমিত মুখোপাধ্যায়ের স্ত্রী স্নেহা মুখোপাধ্যায় পলাতক, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কৃষ্ণনগর চোর সন্দেহে এক ব্যক্তিকে পিলারে বেঁধে রেখে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটল নদিয়ার কৃষ্ণনগরের পাঁচমাথা মোড় এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাঁচমাথা মোড়ে সৌরজিৎ বিশ্বাস নামের এক বাসিন্দার বাড়িতে নির্মাণের কাজ চলছিল। বাড়ির নির্মাণ শ্রমিকের চা খাওয়ার জন্য বাইরে বের হয়। তখন এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই বাড়ির মালিক ও শ্রমিকদের মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে। সেই সময়ে সৌরজিৎ বাবুর ছেলে ওই ব্যক্তিকে দেখতে পান। অচেনা ব্যক্তি হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তিকে আটকাতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই দৃশ্য দেখে সৌরজিৎ বাবুর বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করা হয়। তারপরে তাকে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে মারধর করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষ অধিবেশনের দাবি আগ্রহ মোদী সরকারের। সংসদ বসবে 21শে জুলাই। নয়াদিল্লি বিরোধীদের দাবি পহেলগাঁও পাকিস্তান ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন এবং তা জুন মাসেই। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে বুধবার সরকার জানিয়ে দিল, আগামী জুলাই মাসে সংসদের বদল অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব পাঠানো হবে। 21শে জুলাই থেকে 12ই আগস্ট বসবে বাদল অধিবেশন। এদিন এই খবর জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আর এই ঘোষণা হতেই সমালোচনায় সরব হলো বিরোধীরা। প্রশ্ন তুলল, কেন সংসদের বিষয়ে অধিবেশন এড়াচ্ছে মোদী সরকার? কেন পালাচ্ছেন প্রধানমন্ত্রী? কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, বিরোধীদের তোলা বিশেষ অধিবেশনের দাবি থেকে দৃষ্টি ঘোরাতেই সরকারের নতুন চাল। নজিরবিহীনভাবে বাদল অধিবেশনের দিন ঘোষণা, যা সাধারণত দিন কয়েক আগে জানায়, এক্ষেত্রে 47 দিন আগে ঘোষণা করা হলো। তবে বিশেষ অধিবেশন এড়িয়ে যদি সরকার মনে করে পহেলগাঁও ইস্যুতে চুপ করে যাব, তাহলে ভুল ভাবছে। জয়রাম বলেন, আসলে পহেলগাঁও ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আগেই যে আমেরিকার কাছে নরেন্দ্র কা সারেন্ডার হয়ে গেছে, তিনি নরেন্দ্র মোদী নন, সারেন্ডার মোদী। দলের আর এক মুখপাত্র পবন খেরা প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে ভারতীয় সেনা যখন পাকিস্তানকে কড়া জবাব দিতে অনেকখানি এগিয়ে গিয়েছিল, তখন কেনই বা আচমকা সংঘর্ষ বিরতি? কার কথায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সারেন্ডার করে দিলেন নরেন্দ্র মোদী। আমাদের নেতা রাহুল গান্ধী তাই মঙ্গলবার মধ্যপ্রদেশে যা বলেছেন সেটাই সঠিক। নরেন্দ্র কা সারেন্ডার। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের মন্তব্য, সরকার আসলে সংসদ আতঙ্কে ভুগছে, পার্লামেন্টও ফোবিয়া, তাই সংসদের মুখোমুখি হতে ভয় পালাচ্ছে। তাছাড়া কেনই বা 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচি থাকে জেনেও সরকার ইচ্ছাকৃতভাবেই সংসদের বাদল অধিবেশন ডাকছে ওই দিনেই। আমরা এই তীব্র প্রতিবাদ করছি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শুক্রবার থেকে কমবে ঝড় বৃষ্টি, বাড়বে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবারও বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা কমবে আশা করছে আবহাওয়া দপ্তর। তখন গরম আরও বাড়বে। বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। তার প্রভাবে এ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। মঙ্গলবার রাতের দিকে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। ভারী বৃষ্টি হয়েছে তার জেরেই। বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সল্টলেকে 81.3 মিলিমিটার। কলকাতা ও দমদমে যথাক্রমে 38 ও 57 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ 50 মিলিমিটার। রাজ্যের মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে কোচবিহারে 139.4 মিলিমিটার। আলিপুরদুয়ারে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি কম ছিল। রাতের প্রবল বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি ছিল, স্বাভাবিকের তুলনায় 4.6 ডিগ্রি কমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বৃষ্টি বেশি হয়েছে। 1 মার্চ থেকে 28 মে পর্যন্ত সার্বিক স্বাভাবিক গড়ের তুলনায় 37% বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছে পূর্ব বর্ধমান 107%। কালিম্পং ছাড়া কোনো জেলাতেই আপাতত বৃষ্টির ঘাটতি নেই। চরবৃত্তির অভিযোগ, পাঞ্জাব থেকে ধৃত জ্যোতির ঘনিষ্ঠ ইউটিউবার। চণ্ডীগড়, দেশের অন্দরে লুকিয়ে থাকা পাকিস্তানি গুপ্তচরদের ধরতে শুরু হয়েছে অপারেশন মির্জাফর। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাসময়ী ট্রাভেল ব্লগার জ্যোতিরানী মলত্রাকে। বুধবার পাকচর সন্ধ্যায় পাঞ্জাবের রূপনগর থেকে আরেক ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জসবীর সিং। তার ইউটিউব চ্যানেলের নাম জানমহল ভিডিও। সেখানে 10 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। জানা গেছে, জ্যোতি ও পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জসবীরের। এমনকি 3 বার পাকিস্তানে গিয়েছিল সে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল সহ একাধিক সরঞ্জাম ও নথি খতিয়ে দেখা হচ্ছে। আইএসআই যোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। এদিকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের মামলায় বড় তথ্য হাতে পেয়েছে এনআইএ। জানা গেছে, কলকাতা থেকেই প্রায় 10 লক্ষ টাকা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সক্রিয় পাকচরদের অ্যাকাউন্টে। মেমিনপুরের ব্যবসায়ী মাসুদ আলম ও মোহাম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তদন্ত সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র জ্যোতি ও দানিশ নয়, সাকির ওরফে জাট রান্ধাওয়া নামে আইএসআইয়ের এক আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জসবীরের। তার ফোনে প্রায় 150 পাকিস্তানি নম্বর ছিল। 2020, 2021 ও 2024 সাল
3বার পাকিস্তানে গিয়েছিল জসবীর। এমনকি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে আয়োজিত পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। দানিশের আমন্ত্রণেই সেখানে গিয়েছিল জসবীর। দানিশ ও জ্যোতির সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাকিস্তানের সেনা আধিকারিক ও বহু ব্লগারের সঙ্গে কথাও বলেছিল সে। সূত্রের খবর, প্রায় একই সময়ে পাকিস্তানে গিয়েছিল জ্যোতি ও জসবীর। তার পাসপোর্টে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে জ্যোতির গ্রেপ্তারির পর সতর্ক হয়ে গিয়েছে জসবীর। মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে পাকিস্তানি যোগসাজশের নথি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিল। তবে ফরেনসিক বিশেষজ্ঞদের তৎপরতায় একাধিক ডেটা উদ্ধার হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দ্বিতীয় সিআরপিএফ মতিরাম জাটের মামলার তদন্তে নেমে জানা গেছে, গত 6 মাস ধরে পাকিস্তানের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মাসুদ আলম ও মোহাম্মদ ইজাজের ইউপিআই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখনও পর্যন্ত 15টির বেশি পাক অ্যাকাউন্ট চিহ্নিত করা গিয়েছে, যেগুলি ভুয়ো নথি দিয়ে খোলা হয়েছিল। এদেশের চরদের কাছে টাকা গিয়েছে এমন 50-এর বেশি অ্যাকাউন্টও শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে বলে সূত্রের খবর। মাসুদ এবং ইজাজের সঙ্গে আইএসআইয়ের বেশ কয়েকজনের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত এই দুজনকে কলকাতা ছাড়তে নিষেধ করেছে তদন্তকারী সংস্থা। পুরীগামী বন্দে ভারতে অসুস্থ, মৃত্যু ডাকুরিয়ার পৌরের। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি ও কলকাতা। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার এই ঘটনা ঘটেছে কটক এবং ভুবনেশ্বরের মাঝে। শারীরিক অসুস্থতার কারণে হিমাদ্রি ভৌমিক নামে বছর 60-এর ওই পৌরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে রেল সূত্রে দাবি করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, মৃত হিমাদ্রি বাবুর বাড়ি কলকাতার ডাকুরিয়ার বেনি ব্যানার্জি এভিনিউয়ে। বয়স 56 বছর। হিমাদ্রি বাবুর স্ত্রী শ্রাবণী ও ছেলে আদিত্য খবর পেয়ে ভুবনেশ্বর রওনা দিয়েছেন। সম্ভবত আজ বৃহস্পতিবার সেখানেই তার শেষকৃত্য হবে। এদিন পূর্ব উপকূলীয় রেলওয়ে জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন কটক ছাড়ার পরেই অসুস্থ বোধ করতে থাকেন হিমাদ্রিবাবু। তার সঙ্গী এবং অন্য সহযাত্রীরা অনবোর্ড রেল কর্মীদের খবর দেন। ট্রেনের চিকিৎসকও আসেন। ট্রেনের টিটি যোগাযোগ করেন ভুবনেশ্বরের স্টেশন ম্যানেজারের সঙ্গে। স্টেশনে অবিলম্বে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। পূর্ব উপকূলীয় রেলওয়ে জোন জানিয়েছে, পরবর্তী স্টেশন ভুবনেশ্বরেও ওই যাত্রীকে ডিবোর্ড করে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ভুবনেশ্বর ঢোকার আগেই স্টেশনে পৌঁছে যায় রেলের অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে হিমাদ্রি ভৌমিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কলকাতার ডাকুরিয়ার বাসিন্দা ওই রেল যাত্রীর মৃত্যুর খবর অবশ্য এদিন রাত পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করেনি রেল। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, ভুবনেশ্বরের স্থানীয় হাসপাতালে নিয়ে যেতেই তার শারীরিক অবস্থার অবনতি হয়, পরে তার মৃত্যু হয়। দেশে বিদেশে ক্ষোভ, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফেরাতে বাধ্য হল ইউনূস সরকার। ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা নন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র সহযোগীর ভূমিকা পালন করেছিলেন। মঙ্গলবার রাতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে 400-র বেশি রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে দেয় মোহাম্মদ ইউনূস সরকার। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে লড়াই করেছিলেন তারাই শুধুমাত্র মুক্তিযোদ্ধা, বাকিরা সকলেই মুক্তিযুদ্ধের সহযোগী। যেহেতু মুজিবুর রহমান সরাসরি লড়াইয়ের অংশ নেননি, তাই তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না। এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়ে ইউনূস সরকার। সাধারণ মানুষও তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন। চাপের মুখে একদিনের মধ্যেই সেই অধ্যাদেশ বাতিল করতে বাধ্য হল তত্ত্বাবধায়ক সরকার। বুধবার সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম ঘোষণা করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিষ্ঠিত মুজিবনগর সরকারের মন্ত্রী ও সদস্যরা সকলেই বীর মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারকে যারা সাহায্য করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। যদিও ইউনূস সরকার বিজ্ঞপ্তি বাতিলের কথা স্বীকার করতে চায়নি, বরং পুরো বিষয়টিকেই ভুয়ো বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকী। বুধবার তিনি জানিয়েছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের মতো নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের বিষয়টি ফেক নিউজ। নতুন অর্ডিন্যান্সে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। প্রমাণ হিসেবে স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন ফারুকী। যদিও ফারুকীর দাবি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, কারণ গত 10ই মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় সই করেছিলেন স্বয়ং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক। তখনই বলা হয়েছিল, বঙ্গবন্ধু সহ 400-র বেশি নেতা আর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না। সেই সময়ও বাংলাদেশ এই নিয়ে সমালোচনা শুরু হয়। পরে এই খসড়া নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা বেশ কয়েকবার আলোচনায় বসেন। উপদেষ্টা পরিষদের অন্দরেও এই নিয়ে মতের অমিল হয়। শেষ পর্যন্ত 15ই মে খসড়াটিকে আইন মন্ত্রকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়। সেখান থেকে খসড়াটি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তারপর রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী অর্ডিন্যান্স জারি করা হয়। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। নমস্কার।